সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা 10 ধরনের দলিল সম্পর্কে জানব, যে দলিলগুলো আপনাদের দখলে যদি থেকে থাকে তাহলে এই দলিল দিয়ে আপনারা নামজারি করতে পারবেন না। অর্থাৎ এই 10 ধরনের দলিল ইতিমধ্যে বাতিল বলে গণ্য করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে নামজারি বর্তমান সময়ে খুবই একটি ইফেক্টিভ প্রক্রিয়া। অর্থাৎ আপনার যদি জমি থেকে থাকে, সেটা ক্রয়কৃত হোক, ওয়ারিশ সূত্রে হোক, যেভাবেই আপনার সম্পত্তি থাকুক না কেন, এই সম্পত্তি আপনাকে নামজারি করে নিতে হবে, যদি আপনার ইতিপূর্বে কোনো নামজারি করা না থাকে। নামজারি সম্পর্কিত অলরেডি আমার আরও কিছু ভিডিও আছে, আপনারা সেগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা আজকে জানার চেষ্টা করব এই 10 ধরনের দলিলগুলো কি, এবং এই দলিলগুলো কেন বাতিল করা হলো, এবং এই দলিল থাকলে কেন আপনাদের নামজারি হবে না। সুপ্রিয় শ্রোতা, বর্তমান সময়ের নামজারি প্রক্রিয়ায় যে সমস্ত দলিলগুলো বাতিল করা হয়েছে তার ভিতরে প্রথমেই আসবে ভুয়া দলিল। অর্থাৎ আপনাদের ভিতরে যদি এরকম কোনো দলিল থেকে থাকে, যে দলিল আপনারা মিথ্যা বা ভুয়াভাবে সৃজন করেছেন, তাহলে সেই দলিল আপনার বাতিল বলে গণ্য হবে। দেখা গেছে যে আপনার বাবা বা আপনার কোনো আত্মীয় স্বজন বা অন্য কোনো ব্যক্তি সই সাবত জাল করে বা অন্য কোনো ডকুমেন্ট জাল করে আপনারা এই দলিলটা তৈরি করেছেন, এবং এই দলিল দিয়ে আপনারা নামজারি করার চেষ্টা করছেন। তাহলে এই যে ভুয়ো দলিল, এই দলিল যদি ভুয়া প্রমাণিত হয়, অর্থাৎ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে সেই দলিল দিয়ে আপনারা নামজারি করতে পারবেন না। অর্থাৎ ভুয়া বা মিথ্যা দলিল যদি সৃজন করা হয়ে থাকে, তাহলে সেই দলিল দিয়ে আপনারা নামজারি করতে পারবেন না, এই দলিল বাতিল বলে গণ্য হবে। এরপরে আছে অনেক দলিল যখন আমরা করি তখন অনেক সময় খেয়াল করি না, কারণ হলো যে আমরা যে দলিল রাইটার থাকে বা ভ্যান্ডার বলি আমরা, তাদের উপরে অনেক সময় ডিপেন্ডেন্ট হয়ে যাই। অর্থাৎ তারা যেভাবে বলে সেভাবে আমরা দলিল করে থাকি। এতে করে হয় কি, দেখা গেছে যে আপনার দলিলটায় যে দাগ বা খতিয়ান থেকে আপনার জমিটা ট্রান্সফার হলো, সেই দাগ এবং খতিয়ানে ভুল করে ফেললো। অর্থাৎ দাগ হলো 506, সেখানে দেখা গেছে 509 হয়ে গেল, বা খতিয়ান 213, সেখানে হয়ে গেল 313। যদি এই রকম কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলকৃত দলিল দ্বারা আপনারা নামজারি করতে পারবেন না। অর্থাৎ এই ভুল দলিল বাতিল বলে গণ্য হবে। এরপরে অনেক দলিল আছে যে দলিলের যে মূল কাঠামোটা, অর্থাৎ মূল যে বেসটা যেটার উপরে ডিপেন্ড করে দলিলের তফসিল, সেই তফসিলে ভুল থাকে। এখন তফসিলে যদি আপনার ভুল থাকে কোনো দলিলের, তাহলে আপনার সেই দলিল বাতিল। অর্থাৎ সেই দলিল দ্বারা কোনো নামজারি করা যাবে না। অর্থাৎ যে দলিলের তফসিলে ভুল, সে দলিল দ্বারা নামজারি করা যাবে না। এই জন্য আপনাদেরকে খুবই সতর্কতার সহিত যখনই আপনারা কোনো নতুন জমি কিনবেন, তখন এই তফসিলটা ঠিকভাবে বসানো হয়েছে কিনা বা তফসিলটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এরপরে আসি চৌহদ্দি। অনেক সময় দেখা গেছে যে চৌহদ্দিতেও আপনারা ভুল করেন। আপনার জমিটা যেখানে আছে সেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কারা আছে সেগুলো আপনারা ঠিকভাবে চৌহদ্দি মিলাইয়া দেখেন না। এর ফলে দেখা যায় যে পরবর্তীতে বিভিন্ন ধরনের বিপত্তির সৃষ্টি হয়, এবং এই বিপত্তির ফলে আরও বিপত্তি ডেকে আনে। সেটা হলো কি, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগে যায়। তো এই যে চৌহদ্দিতে যদি কোনো দলিলে ভুল হয়ে থাকে বা চৌহদ্দিতে যাদের দলিলে ভুল আছে, সেই দলিল বাতিল বলে গণ্য হবে। এই দলিল দ্বারা আপনারা নামজারি করতে পারবেন না। আবার এমন কিছু দলিল আছে যে দলিলের যে দলিল দাতা, সে দলিল দাতার নামের সাথে সে যে জমি ট্রান্সফার করতে চাচ্ছে, অর্থাৎ বিক্রি করতে চাচ্ছে, সেটার সাথে মিল নেই। অর্থাৎ দেখা গেছে যে আব্দুল সালাম নাম আছে, সেখানে শুকুর আলী বা অন্য কোনো একটা নামে তাকে আগে ডাকতো, সেই নামেই দলিল হয়েছে। এখন এনআইডি কার্ড
তার যে আসল নাম বা সার্টিফিকেটের যে নাম সে অনুযায়ী মনে করেন নাম হয়ে গেছে এবং সে অনুযায়ী সে পরবর্তী দলিল করছে। এখন দেখা গেছে যে এই যে দুইটার ভিতরে যে সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনি সলভ করে না আসেন, অর্থাৎ যখনই আপনি নামজারি করবেন তখন এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আগে সলভ করে এসে আপনাকে নামজারি করতে হবে, আর না হলে আপনাকে ওই দলিল বাতিল বলে গণ্য হবে। এরপরে আপনি যদি কোনো দলিল মূলে কোনো সম্পত্তি কিনে থাকেন বা পর্চা মূলে কোনো সম্পত্তি কিনে থাকেন, কিন্তু দেখা গেল সেই সম্পত্তি নিয়ে পূর্বে কোনো মকদ্দমা ছিল যেটা চলমান, এরকম যে মকদ্দমা চলমান অবস্থায় যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে সে দলিল যতই পাকাপোক্ত হোক না কেন সে দলিল নরবরে, অর্থাৎ এই দলিল দ্বারা আপনি আপনার ভূমি নামজারি করতে পারবেন না। অর্থাৎ মকদ্দমাকৃত চলমান মকদ্দমা যে জমিতে আছে বা যে ভূমিতে আছে বা যে সম্পত্তিতে আছে, সেই চলমান মোকদ্দমার সম্পত্তি আপনি কোনোভাবেই ট্রান্সফার করতে পারবেন না। যদিও অনেকে আছে বিভিন্নভাবে পরিচিত হয়ে এ ধরনের ফাঁদে পা দেয়, তাদের জন্য এটা অশনি সংকেত। তারা এই সমস্যাটা কোনোভাবেই সমাধান করতে পারবেন না, এজন্য আপনাদের এই দলিল বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ চলমান যদি কোনো মকদ্দমা থাকে, সেই চলমান মকদ্দমা অবস্থায় যদি কোনো জমি ট্রান্সফার করা হয়ে থাকে, তাহলে সে দলিল বাতিল দলিল বলে গণ্য হবে। অনেক সময় দেখা যায় যে ভাগী শরিকদার যারা আছে, এদের ভিতরে কাউকে বাদ দিয়ে বন্টন করা হলো এবং বন্টন করে আবার সেই বন্টন দলিল আবার আরেকজনকে ট্রান্সফার করলো। অর্থাৎ দেখা গেছে যে 5 ভাই বোন আছে, আর বোনকে বাদ দিয়ে বা কোনো একটা ভাইকে বাদ দিয়ে সে ভাই বিদেশে আছে, আপনারা নিজেদের ভিতরে বন্টন করে নিলেন। এটা কি বন্টন হলো? এটা তো শুদ্ধ বন্টন হলো না, কারণ বন্টনের যে সংজ্ঞা সেটার ভিতরে এটা পড়ে না। তো যেহেতু এই যে একজনকে বঞ্চিত করলেন এবং করে আপনারা বন্টন করলেন, সেই বন্টন দলিল দিয়ে আবার সম্পত্তি আপনার ট্রান্সফার করতে গেছেন, সেই ক্ষেত্রে যদি সম্পত্তি ট্রান্সফার হয়েও থাকে, যে সম্পত্তি ক্রয় করলো সে কিন্তু ঠকবে। কেন? কারণ ওই যে বঞ্চিত হলো সে যদি এটা পরবর্তীতে কোনো মকদ্দমা করে বা কোনো পিটিশন দেয়, তাহলে ওই নামজারি আর হবে না। অর্থাৎ ভূমি অফিসে গিয়ে যদি সে পিটিশন দেয় যে এই জমি আমাকে বঞ্চিত করে তারা এই জমি বিক্রি করছে, সো এই ট্রান্সফার অবৈধ, এখন এই নামজারি করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিল বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি ওই দলিল দিয়ে নামজারি করতে পারবে না। তাই খুবই সাবধান, যখনই আপনারা নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে যাবেন, অবশ্যই আপনারা ওই দলিলটা ভালো করে দেখে নেবেন। অর্থাৎ বন্টন ঠিক আছে কিনা, পিছনের পিঠ দলিলগুলো ঠিক আছে কিনা, পর্চাগুলো ঠিক আছে কিনা, অবশ্যই আপনারা এগুলো যাচাই করে দেখবেন। আবার এক ধরনের দলিল আছে পাওয়ার দলিল। পাওয়ার দলিল দিয়ে অর্থাৎ আপনি সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ওই দলিল দিয়ে আপনার নামে সম্পত্তি নামজারি করতে পারবেন না। অর্থাৎ পাওয়ার দলিল দিয়ে সম্পত্তি ট্রান্সফার করা যায় কিন্তু নামজারি হয় না। বায়না দলিল, বায়না দলিল দিয়ে সম্পত্তি ক্রয় করা যায়। কীরকম? আপনি বায়না করলেন, এখন যার সাথে আপনি বায়না করলেন দেখা গেল যে ক্রেতা সম্পত্তি ক্রয় করতে আগ্রহী কিন্তু দাতা দিতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আদালতের মাধ্যমে আপনার নামে সম্পত্তি নিতে পারবেন, কিন্তু ওই বায়না দলিল দিয়েই কিন্তু আপনি চূড়ান্ত দলিল বলে আপনার নামে সম্পত্তি নামজারি করতে পারবেন না। আপনি আদালতের মাধ্যমে আপনার নামে সম্পত্তি ক্রয় করতে পারবেন, অর্থাৎ আদালতে যে টাকা ওখানে দেওয়ার কথা ছিল এবং ওই দলিলে উল্লেখ ছিল, সেই টাকাটা আপনি আদালতে দাখিল করে আদালতের মাধ্যমে আপনার নামে সম্পত্তি ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই বায়না দলিল দিয়ে আপনি নামজারি করতে পারবেন না। এরপর অনেক সময় আছে যে পাট্টা দলিল থাকে, অর্থাৎ মেয়াদি পাট্টা। এই মেয়াদি পাট্টা দিয়েও আপনি নামজারি করতে পারবেন না, কারণ মেয়াদি পাট্টা দলিল কোনো সাবকবলা দলিল না। সাবকবলা দলিল ছাড়া কোনো নামজারি হয় না। সো আমাদেরকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অর্থাৎ আপনি যে দলিল মূলে সম্পত্তি ক্রয় করলেন সেই দলিলগুলো ঠিক আছে কি না, কী দেখতে হবে? ওই জমিতে কোনো মামলা মোকদ্দমা আছে কি না, এবং ওই দলিল নাম্বার থেকে শুরু করে দলিলের চৌহদ্দি,
দলিলের তফসিল, দলিলের দাগ নাম্বার, দলিলের খতিয়ান নাম্বার, এগুলি সব সুন্দরভাবে পাই টু পাই মিলিয়ে দেখে দেন আপনারা দলিল করবেন। না হলে এইগুলিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সে জমি হারাবেন, দলিল টিকবে না। সো খুবই সাবধান, এই জিনিসগুলো আপনারা ভালোভাবে মাথায় রাখবেন। এরপরে আরও বললাম যেটা, সেটা হলো পাট্টা দলিল, পাওয়ার দলিল এবং বায়না দলিল, এগুলো দিয়ে কোনো নামজারি করা যাবে না। সুপ্রিয় শ্রোতা, আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।